বিপদগ্রস্ত এই জন্যে যে আমার আগে যিনি বক্তব্য রাখলেন, কথা বললেন, উনি হচ্ছেন কথার জাদুকর। আজ থেকে না, বহু আগে থেকেই আমি তাকে এই বিশেষণে আপনার বিশেষায়িত করি। আজকে আমাদের সৈয়দা ফাতেমা সালাম তার যে বইটি রক্তাক্ত জুলাই প্রকাশনার উৎসবে উপস্থিত হয়েছেন আমাদের সেই কথার জাদুকর আব্দুল হাই শিকদার, ডক্টর মাহাদিন, মিসেস নীলু, এবং এখানে আরো অনেকে আছেন, আর লেখক তো নিজে আছেন। আমি খুব এইসব ব্যাপারে খুব বেশি কথা বলতে পারি না, আমি তো সাহিত্যিকও নই এবং সাহিত্য বুঝিও খুব কম। তবে এইটুকু বলতে পারি যে সময়ের সঙ্গে সময়কে নিয়ে যে লেখা হয় এবং সেই লেখা যদি আপনার সত্যিকার অর্থেই জনগণের গ্রহণ করে, তাহলে সেটা নিঃসন্দেহে কালজয়ী হয়। আমাদের সৈয়দা ফাতেমা সালাম আমাদের পরিচিত মহিলা। তিনি আমাদের সঙ্গে একসাথে কাজ করেন। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা লড়েছি, সেই লড়াইয়ে তিনি সবসময় সামিল হয়েছেন। তার আরেকটা পরিচয়, যেটা সবাই বলে যে সালাম সাহেবের স্ত্রী, আমি সেটা বলতে চাই না। তার নিজস্ব একটা পরিচয় আছে। এই পরিচয়টা হচ্ছে তিনি লেখিকা, তিনি কবি, তিনি একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী। আমি বইটি পড়ার সুযোগ পাইনি, তবে এখানে এসে যতটুকু দেখেছি তাতে আমাদের কবি আব্দুল হাই শিকদার সাহেব যে কথাগুলো বললেন, এই কথাগুলোই তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। উনি যখন আমেরিকাতে ছিলেন, তখন একদিন তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তাকে তখনই অনুরোধ করেছিলাম যে ভাবি আপনি লেখেন। আমি হাই শিকদারের সঙ্গে এর আগেও আরোপ করেছি যে এই জুলাই বা আগস্টের যে রক্তাক্ত যে ঘটনাবলী এবং যে সংগ্রাম, যে লড়াই, এ নিয়ে আসলে খুব বেশি লেখা আমাদের চোখে পড়ে না। আপনি দেখেন যে 52 সালে ভাষা আন্দোলনের উপরে অনেক লেখা হয়েছে এবং কতগুলো লেখা আছে যেগুলো কালজয়ী লেখা, কবিতা, সাহিত্য, উপন্যাস, এমনকি আপনার কতগুলো এর উপরে যে প্রবন্ধগুলো বদরুদ্দীন ওমর সাহেবের, এগুলো কালজয়ী। গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, এটা কিন্তু এখনো আমরা কেউই বলি না। সেই ধরনের এখনো আমরা দেখিনি যে সেই ধরনের কোনো একটা গান বা সেই ধরনের একটা কবিতা বা সেই ধরনের একটা উপন্যাস এর মধ্যে লেখা হয়েছে। হয়তো হবে, অদূর ভবিষ্যতে হবে, আমরা সেই আশায় আছি। সৈয়দা ফাতেমা সালাম তিনি ইতিমধ্যে এই কাজটা করার চেষ্টা করেছেন। আমি কিছুক্ষণ আগেই ভাই সাহেবকে বলছিলাম যে আমাদের তো সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেকগুলো বিভাগও আছে। এটার উপরে কিন্তু তারা কাজটা করার উদ্যোগ নিতে পারতেন। দেশের বরেণ্য সাহিত্যিক যারা আছেন তাদেরকে টাস্ক দিতে পারতেন, দায়িত্ব দিতে পারতেন এই কাজগুলো করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন পর্যন্ত সেই কাজটা দেখিনি। আমি এই সময়ে, যে সময়টা আমরা অপেক্ষা করছি যে একটা গণতন্ত্রের উত্তরণের
রোড ম্যাপ আমরা পাবো। আমরা যদিও নির্বাচন কমিশন গতকাল রোড ম্যাপ দিয়েছে, সেই রোড ম্যাপের জন্য অপেক্ষা করছে সবাই। এখন এটাকে ঠিকমতো রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠানগুলো, সরকার তারা যদি এগিয়ে নিয়ে যায়, তাহলে আমরা একটা মোটামুটিভাবে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি কয়েকদিন আগে আমার কিছু হতাশার কথা বলেছিলাম। এটা নিয়ে আমার যারা কাছের মানুষ তারা আমাকে কিছুটা ভর্ৎসনা করেছেন যে আপনি হতাশার কথা বলবেন কেন, আমরা তো আপনার কথায় ইন্সপায়ার্ড হই, অনুপ্রাণিত হই। আমি তাদের বলেছিলাম যে যখন এই বয়সে এসে আমি দেখি যে আমার যে এতদিনকার যে স্বপ্ন, যে লড়াই, যে সংগ্রাম আমাদের, সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে কিছু দুর্বৃত্তের কারণে, তখন স্বাভাবিকভাবেই একটা হতাশা আসতে পারে। আমরা জানি যে রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে, রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা আপনার লক্ষ্য করে দেখবেন, মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো। এই যে একটা আপনার একটা এক ধরনের শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের আপনার হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার জন্য, এবং বিদেশেও আপনার এটা নিয়ে কাজ হচ্ছে। তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার, সে কথাগুলো আমরা বারবার বলেছি, এবং আমরা মনে করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাব। ডক্টর মাহাদিন যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা, যে আমরা সংস্কার করছি। সংস্কারের কথা তো প্রথম বিএনপি বলেছে। বাংলাদেশের যা কিছু পরিবর্তন, শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে। বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আসে, যিনি পরে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই জিয়া রহমান সাহেব যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তখন একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এই জিয়া রহমান সাহেবই মিডিয়া স্বাধীনতা, আপনার জুডিশিয়ারির স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই জিয়া রহমান সাহেবই কিন্তু অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, এবং যার ফলে আমরা একটা পরিবর্তন অতি দ্রুত দেখতে পেয়েছি। এরপরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসেছেন। নারী শিক্ষার একটা বিশাল রকমের রিফর্ম তিনি করেছিলেন, পরিবর্তন তিনি করেছিলেন, এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, যেখানে বলা হয়েছিল বাংলাদেশ ইজ অ্যান ইমার্জিং টাইগার, একটা উদীয়মান বাঘ।
এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত এই জন্যে যে এই কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে। কিছু কিছু প্রচারণা চালানো হয় এমনভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী। বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত দিয়ে হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়।